আজকে আমার কাকারে আরেকটা বাম্বু দিমু। গত এপিসোডে একটা দিছিলাম, আজকে আরেকটা দিমু। তো বাম্বু দেওয়ার আগে আরেকটা বিষয়ে একটু আলোচনা কইরা নেই। আমার কাকারে নিয়া আর পারি না। ওই যে আমগো কাকা আর কি, ওই যে আমগো আমিন কাকা আর কি। কাকারে কত বুঝাইলাম যে মুখটা বন্ধ রাখেন, মুখ খুলবেন তো গোয়া মারা খাইবেন, মুখ খুলবেন তো গোয়া মারা খাইবেন। তো কাকায় আমার কথা শুনলো না। কাকায় শুনলো ভুট্টো সাহেবের কথা। কাকায় ভুট্টো সাহেবের কথা শুননা মুখ খুলে আর গোয়া মারা খায়, মুখ খুলে আর গোয়া মারা খায়। তো কাকায় সম্প্রতি আবার মুখ খুলছে, আর এই মুখ খুলে হ্যাঁ ভুগিযুগি আর একটা বয়ান দিছে। এই বয়ানটা তার এক দালাল রে দিয়ে আবার কওয়াইছে। তো কাকার এই ভুগিযুগি বয়ান হইল হেই বিলে আর এমএলএম করতো না, হেই বিলে এখন ডিরেক্ট সেলিং করবো। কারণ কারণ একটু হাইসা লই। তো কাকার একখান সোলেমানি কুতুব আছে, এই সোলেমানি কুতুবরে দিয়া কাকাই এখন এই ভুগিযুগি বয়ানটা দেওয়াইতেছে আর কি। তো আসেন কাকার ওই সোলেমানি কুতুবের বয়ানটা আমরা একটু শুনি। আলহামদুলিল্লাহ, ডেস্টিনি ফ্যামিলির জন্য সুখবর। গতকালকের জুম মিটিংয়ে অনেক চমৎকার আলোচনা হয়েছে, বিশাল সুসংবাদ। তো ডেস্টিনি আর এমএলএম ব্যবসা করবে না, ক্লিয়ার, এটাই সত্য কথা। তবে ডেস্টিনি ডাইরেক্ট সেলিং বিজনেস করবে। আলহামদুলিল্লাহ, ডেস্টিনি ফ্যামিলির জন্য সুখবর। গতকালকের জুম মিটিংয়ে অনেক চমৎকার আলোচনা হয়েছে, বিশাল সুসংবাদ। তো ডেস্টিনি আর এমএলএম ব্যবসা করবে না, ক্লিয়ার, এটাই সত্য কথা। তবে ডেস্টিনি ডাইরেক্ট সেলিং বিজনেস করবে। ডেস্টিনি আর এমএলএম ব্যবসা করবে না, এটা বলে ডেস্টিনি ফ্যামিলির লিগা সুখবর। ডেস্টিনি এমএলএম ব্যবসা করবে না, কিন্তু ডেস্টিনি ডিরেক্ট সেলিং ব্যবসা করবে। কই যাইতাম ভাই কোন তো। তো এখন যদি আমি কাকার এই দালাল রে মূর্খ সোদা কই, ইহা কি আমার অন্যায় হইবে জাহাপনা? যেই এমএলএম এর লেগা 13 বছর সংগ্রাম করলো 45 লাখ মানুষ, যেই এমএলএম এর লেগা সংগ্রাম কইরা বাংলাদেশে এমএলএম আইন এইটা সংসদে পাশ হইল, সেই এমএলএম বলে এখন ডেস্টিনি করব না। মূর্খ চোদা আর আসুদা, আমি এই দালালগুলারে কি এমনি এমনি কই? আপনারা তো কন আমার মুখ খারাপ। হ্যাঁ, এগুলার আসোদা আর মূর্খ চোদা আমি এমনি এমনি কই? এই আসোদা আর এই মূর্খ চোদা এদের জন্য ডেস্টিনি না, এদের জন্য এমএলএম না, এদের জন্য হইতেছে বিচ্ছু মলম বেচাবেচির কাম। এই মূর্খ আর এই আচুদাগুলারে দিয়া বিচ্ছু মলম বেচানোই হইল সঠিক কাম। ওই ক্যানভাসিং করবো আর বিচ্ছু মলম বেচবো কেমনে? এমনে অকারণে চুলকায়, ভালো শরীরে চুলকায়, আপনার রানে কানে আঙ্গুলের চিপায় চাপায় সারা শরীরে আপনার খাউজানি, চুলকানি, বিচি পাসরা, গোটাগাটি ঘাপাসরা ভরে গেছে। চর্মরোগ চুলকানি কিন্তু একটা মজার রোগ। যখন চুলকানি শুরু হয় মনে হয় 70 টাকা রোজের কামলা লইয়া চুলকাই, কি যে ভালো লাগে চুলকাইতে। হাইরে মজার চুলকানি। চুলকানির টাইমে মনে হয় মরণ চান্দের রসগোল্লা খাচ্ছেন আর কি, এত মজা। চুলকাইতে চুলকাইতে চামড়া তুলা ফেলাইছেন, ভালো জায়গা চুলকাইয়া ঘাউ করে ফেলাইছেন। দামি দামি লুঙ্গি গুলো এক সপ্তাহ পরতে পারেন না, চুলকাইয়া চুলকাইয়া ছিঁড়া ফেলাইছেন। নতুন নতুন প্যান্ট গুলার পকেট নাই, চুলকাইতে চুলকাইতে ছিঁড়া গেছে। এই বাটপাড়ের এই মূর্খচোদা দালালগুলারে দিয়া এই বিচ্ছু মলম বেচার কামই পারফেক্ট। অগলিগা এমএলএম না, ওরা এমএলএম এর বা মাল্টি লেভেল মার্কেটিং এই উচ্চমানের এই ব্যবসার এরা যোগ্য না, এরা এই বিচ্ছু মলম বেচারই যোগ্য, এই মূর্খ দালালগুলা। তো এটা ছাড়াও এই যে কাকার এই বেকুব দালালগুলা, কাকায় তার এই বেকুব দালালগুলারে দিয়া আরো কিছু চটকদার বয়ান, সেক্সি বয়ান দিতেছে। ওই যে আওয়ামী লীগের সৈয়দ আশরাফুল ইসলামের মতো, ওই যে কইছিল না যে পররাষ্ট্র মন্ত্রণালয় বলে সেক্সি মন্ত্রণালয়, তো এইরকম আর কি। কাকায় হের এই বেকুব আসুদা দালালগুলারে দিয়ে এখন কিছু সেক্সি বয়ান দিতেছে। তো মোটামুটি কাকা এখন বেস্টিয়ার চালু করে ফেলাইতেছে, কক্সবাজার ক্রাউন প্যাসিফিক বিচ হোটেল চালু করে ফেলাইতেছে।
এরপরে হালি শহরে 40 তলা বিল্ডিং বানায় লাইতেছে, আনন্দ ছন্দতে 18 তলা না 20 তলা কি না কি অনুমোদন বলে পাইয়া গেছে। ওদিক থেকে আবার আগামী বছর থেকে মাল্টিপারপাসের ডিভিডেন্ড শুরু করে দেওয়াইতেছে, বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরতের কার্যক্রম নাকি শুরু হয়ে গেছে। আবার এদিক দিয়ে কাকায় সার্ভারও নাকি ওপেন করে ফেলাইতেছে। তো এই সবই হইতেছে আর কি কাকার ভুগি চুগি সেক্সি বয়ান, মানে সেক্সি কি এগুলা দিয়া তো মানে বিনিয়োগকারী ঘরে এই কথাগুলা দিয়া তো আকৃষ্ট করা যায়। চটকদার বিজ্ঞাপন দিয়া ওই ভুগি চুগি দিয়া কাকা এই যে প্যাকেজ মুকেজ বেচার দিন যে শেষ, কাকার তো এই খবর নাই। হ্যাঁ ভাবছে এটা ওই 2012 সালে যে ভুগি চুগি চটকদার বিজ্ঞাপন দিব আর মানুষে টাকা দিব কাকা এখন এটা মনে করছে আর কি। ওই যে আবার ওই যে মাল্টিপারপাসে কি জানো, একটিবারই একটি খামার, আবার ওই যে আমগো শহীদুল ইসলাম খোকন ভাই গাইবান্দার, হ্যাঁ আবার এটা মজা করে দিছে, একটিবারই একটি খামার, অর্ধেক তোমার অর্ধেক আমার। যাই হোক, আপনারা দেখছেন নিশ্চয়ই। তো কাকার এই চটকদার সেক্সি বয়ান হইনা হের দালালগুলা তো উত্তেজিত হইয়া লঙ্গি খুইলা নাচতেছেই, পাশাপাশি আমগো কিছু শুভাকাঙ্ক্ষী যারা আমগো ভাই বেড়াদার জিগরি ভাই বেড়াদার, হেরাও দেখলাম কনফিউজড হয়ে গেছে। মানে হেরা ভাবতেছে যে কাকায় আবার সব কিছু কি আবার নিয়ন্ত্রণে নিয়ে আলায় যদি। তো এই টেনশনে আর কি আমগো ভাই বেড়াদার গো অনেকের বিসি লক হয়ে গেছে। তো ভাইজানেরা, আপনাকে বিসি আনলক করতেছি, একটু খারান। আপনাকে তো আগেই কইছি যে আমার কাকারে ছাই দিয়া ধরবেন, ওই যে শিং মাছ যেরকম ছাই দিয়া ধরলে কটকট করে ওঠে, তো আমার কাকারে এমনি ছাই দিয়া ধরবেন বিদ্যমান দেশীয় আইন দিয়া। কি দিয়া? বিদ্যমান দেশীয় আইন দিয়া। তো আসেন দেখি এখন কাকায় সমবায় সমিতি দিয়া কি করব শুনি, দেখি আইনে কাভার করেনি। এই যে কাকায় যে কইতাছে বেস্টেয়ার করব, আনন্দ ছন্দে বিল্ডিং বানাইব, চট্টগ্রামের হালি শহরে বিল্ডিং বানাইব, ক্রাউন প্যাসিফিক চালু করে দিব, এই যে এত কিছু যে কইতাছে এগুলার আইনি ভিত্তি কি? প্রথম ধাপে এই জিনিসটা আসেন আমরা একটু খুঁজে দেখি। মাল্টিপারপাসের সর্বশেষ রায়ে আদালত কি কইছে? আদালত এই সমিতি অবসান কইরা সব সম্পদ বিক্রি কইরা গ্রাহকের টাকা ফেরত দেওয়ার লেগা নির্দেশনা দিছে। এই রায় সম্পর্কে আপনাকে কোনো ধারণা আছে? নাই। এর লেগে তো বিসি আনলক হয়ে যায় কাকার ভোগীযোগিতে, আপনাকে বিসি লক হয়ে যায়। এই যে কাকায় মাল্টিপারপাসের এই ভোগীযোগী যে কইতেছে, প্রথম কাজ হইল আদালতে আপিল করতে হইব। আদালতে আপিল করার পরে আদালত যদি এই আপিলটা গ্রহণ কইরা অবসানের আদেশটাকে উইথড্র করে, এটা হলো প্রথম কাম। 2 নম্বর কাম, আদালত মাল্টিপারপাসের ব্যাংক অ্যাকাউন্ট খুললা সমিতিরে বুঝাই দিতে হইব। খালি বুঝাই দিলেই হইব না। 3 নম্বর কাম, এই যে এত ভোগীযোগী প্রজেক্টের কথা কাকায় কইতেছে, পর্যাপ্ত টাকা টুকা তো থাকতে হইব ব্যাংক অ্যাকাউন্টে নাকি? তো মাল্টিপারপাসের সব কিছু মিলাই টিলে কতটুক টাকা টুকা হইব এটা আপনারাই তো ভালো জানেন। আমি যতদূর জানি আর কি, ওই বেস্টেয়ারের একটা অ্যাকাউন্টে ওই যে এলসি করছিল না কি জানি করছিল 80 কোটি টাকা, ওইটা মনে হয় ফেরত আনার কথা। আর এই হাবিজাবি ভক্কর চক্কর মিলাইয়া হয়তো বা টাকা ধরেন 100 কোটি না হয়, সব কিছু মিলাই হইব। তাও আবার কত প্রসেস পার হইয়া আইলে অনুমোদন পাইয়া আদালতের অবসায়ন বাতিল হইয়া, এরপরে আদালত যদি ব্যাংক খোলার অ্যাকাউন্ট খোলার অনুমতি দেয়, অনুমতি দিয়া এরপরে ভোগীযোগী হইয়া এই পর্যায়ে আইলে পরে তারপরে কিছু কাম হয়তো বা হাত দিতে পারবো। এরপরেও আবার কথা আছে, এখন তো আর কাকাই ভোগীযোগী করতে পারবো না। সমবায় আইন অনুযায়ী 5 লাখ টাকার বেশি কোনো জায়গায় ইনভেস্ট করতে গেলে সমবায় সমিতির একটা অনুমোদনের দরকার আছে না ভাই? তো এবার কন, বেস্টার চালু করতে কত লাগবো? 40 তালা হালি শহরে করতে কত লাগবো? আনন্দ ছন্দ না 18 তালা না কয় তালা করবো? এই ভোগীযোগী এত কিছু করতে গেলে যে হিসাব, এটা তো 1000 কোটি টাকার ফের। তো 1000 কোটি টাকা কি বর্তমানে আদালত যদি সবকে কইরাও দেয়, মাল্টিপারপাসের কাছে কি 1000 কোটি টাকা আছে? অ্যাকাউন্টে তো 1000 কোটি নাই। সম্পদগুলা যতক্ষণ পর্যন্ত ক্যাশ ক্যাপিটাল না করব, তো এটা কি 1-2 দিনে সম্ভব? এই ভুগিচুগি কাকাই দিতেছে, আর আপনারাও মনে করতেছেন যে কালকে পরশুই কাকাই মনে হয় সব করে লেব। ভাই এইসব সিম্পল এগুলো বিষয় কি ভাই মাথায় ঢুকে না? গেল এটা। এবার আসেন কাকাই বলে ডিরেক্ট সেলিং শুরু করব, সার্ভার চালু করবো, আসেন এটা লিয়া।
আচ্ছা ধরেন বাংলাদেশে তো ডিরেক্ট সেলিং অ্যাক্ট নামে কোনো অ্যাক্ট আছে? নাই। আছে কি? মাল্টি লেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ আইন বা এমএলএম অ্যাক্ট 2013। এই তো। তো এই যে কাকাই যে ভুগিচুগি কইলো হ্যাঁ ডাইরেক্ট সেলিং করবো, তো ধরেন, তো এখন আপনি একটু চিন্তা করে দেখেন তো, ডিরেক্ট সেলিং অ্যাক্ট এইরকম কোনো কথা কইয়া আর জেএসসিতে আবেদনের কোনো সুযোগ আছে বাংলাদেশের বিদ্যমান আইনে? ডিরেক্ট সেলিং অ্যাক্ট কোনো আইনই তো নাই। তো হ্যাঁ কইতাছে ডিরেক্ট সেলিং করবো, হ্যাঁ কইতাছে সার্ভার চালু করবো, হ্যান ত্যান, আর আপনারাও ওইটাতে মানে হুতাশে চিল্লাইতেছেন। তারপরে খারান কথা আরও আছে, কাকায় যে ডেস্টিনি সার্ভার চালু করবো কইতাছে, হাইকোর্ট নিযুক্ত বোর্ডের বোর্ড রেজুলেশনের বাইরে যে কোনো কিছু যে কেউ করব হেই কিন্তু কট খেয়ে যাবে আদালত অবমাননার দায়ে। এই বোর্ড বাংলাদেশের অন্য 8-10টা বোর্ডের মতো তথাকথিত বা স্বাভাবিক কোনো যৌথ মূলধনী ফার্মের বোর্ড না। এটা হাইকোর্ট নিযুক্ত বোর্ড। এই বোর্ডের কথা মানে কিন্তু হাইকোর্টের কথা। এই বোর্ডের অনুমোদনের বাইরে কিছু করা মানে কি? হাইকোর্টের রায় অবমাননা করা। তো আমার কাকায় সার্ভার ওপেন করবো, হেরে করতে দেন না। সার্ভার হেরে ওপেন করতে দেন, মানে হাইকোর্ট নিযুক্ত বোর্ডের বাইরে যায়া হেরে কিছু করতে দেন না, করুক না, করতে দেন। হুদাই টেনশন করেন আপনারা। তো ভাইজানেরা, আপনি গো জাগো বিসি লক হয়েছিল, ওই বিসি কি আনলক হয়েছে? এই মুরগির কইলজা লইয়া বিপ্লব করবেন? হ্যাঁ, এক কাম করেন, বাইত যান, বাইত যায়া হালকা মইতা শুয়ে পড়েন, কামে দিব। এবার আসি আরেকটা প্রসঙ্গে। আমাগত 2জন শীর্ষ কর্মকর্তা আছেন। একজন হইলেন আমাদের ফাউন্ডার চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসেন, এবং আরেকজন হইলেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক অবসরপ্রাপ্ত। আচ্ছা, এই যে আমগো যে 2জন শীর্ষ কর্মকর্তা, হেরা কি এই হাইকোর্ট নিযুক্ত বোর্ডের বাইরে যায়া কিছু করতেছে? নতুন কোনো মার্কেটিং প্ল্যান দিছে? মানে হাইকোর্ট নিযুক্ত বোর্ডরে ওভারটেক কইরা কিছু করতেছে? করতেছে না। আসলে ডেস্টিনিতে অ্যাকচুয়ালি কোনো সমস্যা নাই। ডেস্টিনিতে সমস্যা একটাই, এই যে বাটপার, এই বাটপার রফিকুল আমিনী ডেস্টিনির একমাত্র সমস্যা। এইটা আজ থেকে বছর 5 আগে আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব সাইদুর রহমান কিন্তু বলছিলেন। ওনার সেই বক্তব্যটা, তার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মিল্লা গেছে। আসেন আমরা আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব সাইদুর রহমান কি বলছিলেন সেটা একটু শুনি। জেলে রয়েছেন আপনার নিজের কারণে, সেই বুঝটাও আপনার নাই। ইট ইজ অনলি ইউ, রফিকুল আমিন। একটা লোকের কারণে, একটা লোকের নির্বুদ্ধিতার কারণে, লোভের কারণে, অহংকারের কারণে আমরা 45 লক্ষ লোক সাফার করতেছি। আপনার কাছে আমার বিনীত অনুরোধ, সবিনয় অনুরোধ, হাত জোর করে অনুরোধ, আপনি আর এই প্রতারণা কন্টিনিউ করেন না। এইবার বুঝছেন তো ডেস্টিনির মূল সমস্যাটা কোন জায়গায়? ওই ঘুরাফিরা কিন্তু ওই বাটপার, ওই এক জায়গাতেই কিন্তু মূল সমস্যা। এই বাটপার এখন এই হাইকোর্ট নিযুক্ত বোর্ডের বাইরে যাইয়া সে প্যারালালি আর একটা অ্যাডমিনিস্ট্রেশনাল সেট আপ তৈরি কইরা একটা ফাইজলামি, একটা অপচেষ্টা চালাইতেছে। ওর যদি নিয়ত ভালোই থাকতো, ওই যদি ডেস্টিনির ভালোই চাইতো, তাহলে কি করতো? কইতো হাইকোর্ট নিযুক্ত বোর্ড আছে, এই বোর্ড কাজ করতেছে, কাজ করুক, আপনাদের কোনো সহযোগিতা লাগলে বললেন, আমি এটা করব, একটু কইতো। হ্যাঁ, এখন বালপাকনামি করে এই যে সার্ভার চালু করব, এই করব, সেই করব, প্রোফাইল আপডেট, হ্যান ত্যান, মানে একটা অ্যাডমিনিস্ট্রেশনাল সেট আপ হাইকোর্ট নিযুক্ত বোর্ডের থাকা সত্ত্বেও সেইটারও ওভারটেক করে আবার ওই প্যারালালি আবার আর এক অ্যাডমিনিস্ট্রেশনাল সেট আপ চালানোর অপচেষ্টা চালাইতেছে। এই কথাটাই জনাব সাইদুর রহমান সহ, জনাব মেজবাউদ্দিন স্বপন সহ, জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক সহ সবাই কিন্তু এই এক কথাই কিন্তু এতদিন ধরে বলছেন, এবং সেটা এখন প্রমাণিত। 2012 সালের আগে এই বাটপার এই কাজগুলোই করছে। রাষ্ট্রীয় কোনো বিধি বিধান আইন কানুন কোনো কিছুর তোয়াক্কা না করে যা খুশি তাই করছে। তার কারণেই আজকে 2012 সালের এই ক্রাইসিস হয়ে ডেস্টিনির এই অবস্থা। হয় সার্ভার চালু করবো না, প্যারালালি এই ডেস্টিনির এই বর্তমান হাইকোর্ট নিযুক্ত বোর্ডে ওভারটেক করে ইয়া করবো, প্যারালালি ইয়া করবো, হেরা করতে দেন, তুই কর। হাইকোর্ট নিযুক্ত বোর্ডের অনুমোদন ব্যতীত, হাইকোর্ট নিযুক্ত বোর্ডের বোর্ড রেজুলেশনের বাইরে যে কোনো কিছু করলেই, যেই করুক, সেটা হবে আদালত অবমাননা। আর আদালত অবমাননা করলেই ওই 1860 সালের পেনাল কোড অনুযায়ী একদম পুরো আদালতের অবমাননার এই দায়ে একদম বাটপারের বাম্বু ছুটাই দেওয়া হবে একেবারে।
আমি হাইকোর্ট নিযুক্ত বোর্ডের দায়িত্বশীলদের প্রতি, বিশেষ করে আমাদের অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার প্রতি বিনয়ের সাথে বলতে চাই, এই বাটপার যদি আদালত অবমাননাজনিত এই হাইকোর্টের অনুমোদনের বাইরে উল্টাপাল্টা কিছু কইরা আদালত অবমাননা করে, আপনি অবশ্যই এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন। বিনিয়োগকারী হিসেবে এটা আমাদের দাবি। তো এবার আসি আমগো কাকার বাম্বু প্রসঙ্গে। গত সপ্তাহে কাকারে তো মোটামুটি একটা বাম্বু দিছিলাম, আজকে আরেকটা দিমু। গত সপ্তাহে দিছিলাম হাদিস ভাইয়ের বাম্বু, আজকে দিমু মনির ভাইয়ের বাম্বু। কাকা রেডি হন। আদালতের রায়কে টুপি পরাইয়া দুদকের সাথে প্রতারণা কইরা আদালতের রায় ব্যবহার কইরা এই বাটপারে যে গাছ বিক্রি কইরা মানুষের কাছ থেকে টাকা তুলছিল 2016 সালের রায়ের পরে, এর একটা প্রমাণ গত এপিসোডে দিছিলাম, আজকে আরেকটা দেবো। আজকের ভুক্তভোগী আমাদের মিরপুরের মনিরুল ইসলাম মনির ভাই। চলেন ওনার বক্তব্যটা শুনি। 2016 সালে ডেস্টিনি ট্যুরিজম লিমিটেডের সাবেক এমডি মোহাম্মদ রফিকুল আমিন গাছের প্যাকেজ নির্ধারণ করেন প্রতি প্যাকেজ 25,000 টাকা করে। সেক্ষেত্রে আমি তার জামিনের উদ্দেশ্যে দুইটি প্যাকেজ 50,000 টাকা, দুইটি প্যাকেজ আমি ক্রয় করি। কিন্তু তার জামিনের উদ্দেশ্যে যে টাকা আমি প্রদান করি সেই টাকা আদৌ জমা হয়েছে কিনা আমি তা জানি না। মনির ভাইয়ের এই বক্তব্যটা আবার শোনেন। 2016 সালে ডেস্টিনি ট্যুরিজম লিমিটেডের সাবেক এমডি মোহাম্মদ রফিকুল আমিন গাছের প্যাকেজ নির্ধারণ করেন প্রতি প্যাকেজ 25,000 টাকা করে। সেক্ষেত্রে আমি তার জামিনের উদ্দেশ্যে দুইটি প্যাকেজ 50,000 টাকা, দুইটি প্যাকেজ আমি ক্রয় করি। কিন্তু তার জামিনের উদ্দেশ্যে যে টাকা আমি প্রদান করি সেই টাকা আদৌ জমা হয়েছে কিনা আমি তা জানি না। তো এবার বুঝতে পারছেন তো 2016 সালে আদালতের রায়ের পরে গাছ বিক্রি এবং টাকা কালেকশনের এই ঘটনাটা যে আসলে সত্যি, এবং বাটপার যে আসলেই গাছ বিক্রির ইস্যু দিয়া মানুষের কাছ থেকে টাকা তুলছিল কিন্তু দুদকে যে জমা দেয় নাই, এটা যে সত্যি, এটা এখন বুঝতে পারছেন তো? তো কাকা, হ্যাঁ দেখতেছেন তো সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু আইতাছে, আইবো আর আইবো। 16 সালের পরে এই যে ধান্দাবাজি কইরা আদালতের রায় ব্যবহার কইরা যে গাছ বেচা টাকা ঢোকা লইছেন, সিরিয়ালে আইতে থাকবো, রেডি হইতে থাকেন আপনি। এবার আসি আরেকটা প্রসঙ্গে। শুনলাম কাকায়, এটা গোপন খবর আর কি, গোপন ভিত্তিতে খবর পাইলাম আর কি, কাকায় বলে ওই জেলা ভিত্তিক প্রোগ্রাম আয়োজন করতেছে। তো কাকা শুরুটা ব্রাহ্মণবাড়িয়া জেলা দিয়া করেন আর কি। না মানে ব্রাহ্মণবাড়িয়ার জেলার মানুষেরা অনেক ভালো, মানে এরা ভালো আদর আপ্যায়ন করে আর কি। তো মোটামুটি ওই জেলা ভিত্তিক প্রোগ্রাম করলে ব্রাহ্মণবাড়ি দিয়া শুরু করেন আর কি, আপ্যায়ন ভালো হবে, টেনশন নিয়েন না। আর আপনারা একটা অডিও ক্লিপ শোনাই, আশা করি আপনার এটা ভালো লাগবো। 1 মিনিট খারান। ঢাকার বাইরে গেলে পাবলিকে যে ধৈর্য উচাইব সেটা তো এখনো টের পান নাই। শোনেন আমগো একজন বিনিয়োগকারী এই ব্যাপারে কি কয়, শোনেন। ভাই এরে বলেন যে আমরা জুমে মিটিং করতাম না, আমরা বাস্তবে মিটিং করবো। আসেন আমাদের এলাকায়, নেওয়ার পরে সকল বিনিয়োগকারীরা মিললা ওরে বানবেন, বাইন দেয়া পরে সব বিনিয়োগের টাকা ফেরত লাগিয়ে তারপর ওরে ছাড়বেন। ওই কি নাটক শুরু করে দিচ্ছে। 45 লক্ষ মানুষ 12টা বছর ওর দ্বারা অপেক্ষা করছে, আমরা নামাজ পড়ে রোজা রেখে তার জন্য দোয়া করছি। আর বারোই এখন নাটক শুরু করে দিছে, হ্যাঁ কতলি দালাল চক্র লইয়া এরা বানবেন। এরা বান্ধার পরে টিয়া লাগিয়ে তারপরে ছাড়বেন। কাকা শুনছেননি? বাইন্দা থুইয়া পাবলিকে দেখা মাত্রই বাইন্দা থুইয়া এরপরে বাইরে পাশার চামড়া তুলবো, সেই দিন আইতাছে। ভালো হইয়া যান, ভালো হইতে পয়সা লাগে না। এই আপনি 2G যুগে ভিতরে ঢুকছিলেন, এরপরে 3G 4G 5G পারে হান AI এর যুগ চলতেছে।
আমরা ঘাওড়া জেনারেশন কি জিনিস এখনো চিনেন নাই, কিন্তু একদম জিন্দিগি তামা তামা করে দিব কিন্তু। ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করে দিব। ধন্যবাদ আমাদের অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী জনাব লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত। আপনাদের দুজনকে ধন্যবাদ দিয়ে ধন্যবাদ পর্ব শুরু করতে চাই। বিকজ অফ ডেস্টিনির আজকের এই অবস্থানের মূল সূচনাটা ছিল তলবি সভা, এবং এই তলবি সভার মূল ভূমিকা যারা রেখেছিলেন আপনারা দুজন হচ্ছেন অন্যতম। এর বাইরে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অল ফাউন্ডার ডিরেক্টর যারা আছেন, বিশেষ করে প্রবাসে যে সকল ফাউন্ডার ডিরেক্টর আছেন, অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গোফরানুল হক, জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন, আপনাদের তিনজনের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনারা 2020 সালের পর থেকে যেভাবে শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে তলবি সভা পরবর্তী আজকের এই ডেস্টিনিকে এতদূর নিয়ে এসেছেন, এই জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। বিশেষত আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গোফরানুল হক, আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি সার্বিক কার্যক্রমকে একটা লিডিং রোল প্লে করার মাধ্যমে আজকে এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের অনারেবল চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া আপনার প্রতি, এবং আপনাকে আমরা আশ্বস্ত করতে চাই আপনি নিঃসংকোচে নির্দ্বিধায় ডেস্টিনির সার্বিক কার্যক্রমকে এগিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার আপনি করেন। সিংহভাগ বিনিয়োগকারী আপনার সাথে আছে, হাতে গোনা 2-4টা দালালের বাচ্চা ছাড়া, ওইগুলারে আমরা সামলাই নিতেছি, আপনারা টেনশন নিয়েন না। আপনি আপনার হাতের কাজ চালাই যান এবং ডেস্টিনির কার্যক্রম চালুর ক্ষেত্রে আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে ডেস্টিনির কার্যক্রমের জন্য ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে আপনি আগাই যান। আর এর বাইরে আমাদের অনারেবল কমরেড জনাব আশরাফুল আমিন, আপনার প্রতি লাল সালাম। বিকজ অফ গত 6 থেকে 8 মাসে আপনি ডেস্টিনিরে যেই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে যেই ভূমিকাগুলো রাখছেন সেগুলো নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে, এবং আমরা আশা করছি খুব অচিরেই আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মাধ্যমে চূড়ান্ত বিজয়ের স্বাদ আমরা অর্জন করব। কমরেড, আপনাকে আবারও লাল সালাম। পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরাম এর দায়িত্বশীল সকলের প্রতি অশেষ ধন্যবাদ। আপনারা দিন রাত পরিশ্রম করছেন, রাত বিরাতে প্রচুর পরিমাণে কাজ করে যাচ্ছেন আমরা জানি। বিশেষ করে আমাদের পিএইচডি ফোরামের সভাপতি আমিন ভাই, এর বাইরে আমাদের আরও দায়িত্বশীল যারা আছেন ওয়াসিম ভাই, সাইদ ভাই, হিরো ভাই, আসাদ ভাই এবং এমদাদ ভাই সহ আরও যারা যারা কাজ করছেন, আপনাদের প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর বাইরে আরও যারা সামনে থেকে বা পেছনে থেকে যারা বিভিন্নভাবে ডেস্টিনির কার্যক্রমকে ইতিবাচকভাবে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছেন, আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা। আর বিনিয়োগকারী ভাইদের উদ্দেশ্যে বলবো, ভাই হুদাই টেনশনে বিসি লক করেন না, হাতের কাজটা করেন। আপনার যেই কাজটা সেই কাজটা করেন। আলিস সেন্টারের দায়িত্বশীলরা তাদের কাজ ঠিকই করতেছে, আপনার হাতের কাজটা আপনি করেন। আপনার কাজ হলো এই অন্যায়ের প্রতিবাদ করা, আপনার কাজ হলো নিজে সচেতন হওয়া, আপনার কাজ হলো অন্যরে সচেতন করা, আপনার কাজ হলো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিজম বাড়াইয়া দেওয়া। আসেন ডেস্টিনিতে এই হক এবং ইনসাফ প্রতিষ্ঠার এই সংগ্রামে আমরা সোশ্যাল মিডিয়ায় আমাদের অ্যাক্টিভিজম আরও বাড়াই। আমরা এই অন্যায়ের, এই বাটপারের অন্যায়ের বিরুদ্ধে আমরা আমাদের প্রতিবাদ জারি রাখি এবং ডেস্টিনিতে হক এবং ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আমাদের সংগ্রাম জারি রাখি। ডেস্টিনিতে আমাদের এই হক এবং ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম চলতেছিল, চলতেছে এবং চলবেই। আমাদের এই ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে, আমাদের এই ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে। ডেস্টিনিতে এখন 45 লক্ষ মাজলুমের বিজয় হবে এবং জালিমের চূড়ান্ত পতন হবে। আর আমাদের এই হক এবং ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে ডেস্টিনির এই সংগ্রাম চলতেছিল, চলতেছে এবং চলবে, কারণ ডেস্টিনি কারো বাপের না।